নিজেকে বাঁচানোর জন্য কি, সেই প্রশ্ন আসছে। এবার প্রশ্ন যে ওয়াকারুজ্জামান তিনি এতটা কেন নির্দিষ্টভাবে বিরোধিতার জায়গায় রয়েছেন। মোহাম্মদ ইউনূসের যে রাখাইন করিডর সে সম্পর্কে সেনার বড় অংশ গত রাতে মধ্যরাতেই বলে দিয়েছে যে আমরা রাখাইন করিডর মানব না, কোনোভাবেই মানব না। এবং তার পাশাপাশি চট্টগ্রাম সংলগ্ন অংশ থেকে বিভিন্ন ক্যামোফ্লেজ যে ইউনিফর্ম যেগুলো আর্মিরা ব্যবহার করে থাকে তার প্রায় 12,000 ইউনিফর্ম সেনা গত রাতে উদ্ধার করেছে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন অংশে চেকিং গেট বসিয়ে অন্তত হাফ ডজন সন্ত্রাসবাদীকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এখানে যে তথ্য উঠে আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যেটা মারাত্মক তথ্যটা অনেকে জানা প্রয়োজন, যে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এটা পরিষ্কার ছবি। কিন্তু মোহাম্মদ ইউনূস কী কী দায়িত্বে আছেন এটাও জানার প্রয়োজন। মোহাম্মদ ইউনূসের হাতে 6টি দপ্তর রয়েছে। এই 6টি দপ্তরের মধ্যে রয়েছে প্রতিরক্ষা দপ্তর, যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে জনস্বাস্থ্য, একই সঙ্গে রয়েছে অন্যান্য দপ্তরগুলো। এখানে বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই অ্যাডভাইজার, উপদেষ্টা, কিন্তু তিনি তার রোলটা প্লে করছেন একজন মন্ত্রী হিসেবেই, কার্যত প্রধানমন্ত্রী হিসেবেই বলে একটা বড় অংশ মনে করেন। এবং তিনি বকলমে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে বাংলাদেশের যে আইন আছে তিনি নির্দিষ্টভাবে একটা ক্ষমতা ভোগ করেন। এবং তিনি এটাকে বাস্তবায়িত করার জন্য তিনি হঠাৎই তার যে আমেরিকার যে ক্লোজ পার্টনার, বিজনেস পার্টনার খলিলুর রহমান ওরফে রাজার রহমান, তাকে তিনি এনএসএ করে বাংলাদেশে নিয়ে আসেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়ে আসেন। যদি কোনো দেশের এনএসএ কোনো বিষয়ে আপত্তি জানায়, সেটা জাস্টিফাইড হয়, সেটা তিনি খলিলুর রহমানের মাধ্যমে করতে চেয়েছেন। তিনি মূলত ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা অভিযোগ তৈরি করতে চেয়েছেন। সেটা করার পরই প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ তিনি যেহেতু প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি নির্দিষ্টভাবে তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা নোট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মোহাম্মদ ইউনূস এই ক্ষমতাটা ইতিমধ্যে প্রয়োগ করেছেন, যেটার পরই এই ঘটনা, অর্থাৎ বাংলাদেশ জুড়ে সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত সম্পর্কের অবনতি। এবং সেটা বুঝেই মোহাম্মদ ইউনূস পাত্তারি গুটিয়েছেন জাপানে কিনা আমরা বলতে পারবো না, তবে জাপানের পথে তিনি পাড়ি জমিয়েছেন। এবং আমরা কি দেখলাম যে গতদিন থেকে যে ছবিটা উঠে আসছে, সেই ছবিটা হলো যে সেনাবাহিনীর আরেকটি অংশ যারা খলিলুর রহমান নিয়ন্ত্রিত, তারা ভারতবর্ষকে একদম লাল চোখ দেখাচ্ছে, হুমকি দিচ্ছে লালমনিরহাট এয়ারবেস দিয়ে। তারা বলছে যে লালমনিরহাট এয়ারবেস, এই এয়ারবেসটি এত ক্লোজ চিকেন নেকের, যেখান থেকে খুব সহজেই আমরা নির্দিষ্টভাবে চিকেন নেক, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলছে চিকেন নেকে আমরা অ্যাটাক করতে পারি, অর্থাৎ 12 কিলোমিটার দূরত্বকে সামনে রাখছে। আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে আসল ছবিটা কি। আসল ছবিটা হলো যে বাংলাদেশের খলিলুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটা অংশ যখন ভারতবর্ষকে এই ধমকাচ্ছে, এই চমকাচ্ছে, এই রক্তচক্ষু দেখাচ্ছে, যেমন পাকিস্তানের মতো। মনে করতে বলছি যে ইতিমধ্যে পাকিস্তানের যে নিউক্লিয়ার এয়ারবেস সারগোদা, একই সঙ্গে নূর খান এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে আমরা বিধ্বস্ত করেছি। সুতরাং বাংলাদেশ যদি এভাবে মিস অ্যাডভেঞ্চার গেম খেলতে যায়, মারাত্মক হবে। আমরা জানিয়ে রাখবো যে এই যে তারা বলছে লালমনিরহাট, যেটা বকলমে ইউনূস চাইছে সেখানে চীনের এয়ারক্রাফট এসে থাকুক, তারা চাইছেন। আমরা জানিয়ে রাখতে চাইছি যে সেখানে আমাদের একটা স্কোয়াড্রন রাফায়েল আছে, যেটা এই পাকিস্তানেরকে বিধ্বস্ত করার জন্য আসল হিরোই হলো যে S-400 রয়েছে, এবং আমাদের একই সঙ্গে রয়েছে আমাদের তেজাস আছে, সুখোই আছে। ফলে এই বিপুল পরিমাণ ফাইটার জেটগুলো নির্দিষ্টভাবে আমাদের চিকেন নেকের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং একদম তেজপুর থেকে একদম নির্দিষ্টভাবে হাসিমারা পর্যন্ত বাগডোগরা হয়ে আমাদের এয়ারক্রাফট কিন্তু এই মুহূর্তে সক্রিয়। উল্টো দিকে একটা ছবি আমরা দেখাই, সেই ছবিটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের যে ফেনী ট্র্যাক, যেটি ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র দপ্তরে আলোচনা হয়েছে, আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সে, কোনো মিস অ্যাডভেঞ্চার হলে ছেড়ে দেওয়া হবে না। এই ফেনী ট্র্যাক ইতিমধ্যে যারা অবস্থানগত হবে ত্রিপুরার সংলগ্ন, এবং বঙ্গোপসাগর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে হলো এই ফেনী নেক, যেটাকে যদি আমরা কেটে দিই, বিচ্ছিন্ন করে দিই, তাহলে এন্টায়ারলি চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং পার্বত্য অংশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই যে বঙ্গোপসাগর, যেখানে আমাদের INS বিক্রমাদিত্য রয়েছে, আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে, এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ মাত্র কদিন আগে পাকিস্তানের করাচি পোর্টে যে ঘটনা ঘটিয়েছে, এবং আমাদের এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের রণংদেহী মূর্তি দেখে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলো পালিয়ে গেছিল। ফলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ যারা খলিলুর রহমান এবং ইউনূসকে
সমর্থন করছে তাদের বুঝতে হবে যে আমাদের ক্যারিয়ার ব্যাটল গ্রুপ যদি ভুলক্রমেও যদি এই ফেরির ট্র্যাকের দিকে অগ্রসর হয় তাহলে বাংলাদেশ অন্তত 4টে ভাগে বিভাজিত হয়ে যাবে। সেই মিস অ্যাডভেঞ্চার না করাটাই বোধহয় ভালো। আপনারা সুপ্রতিবেশী হিসেবে থাকুন। এবং আরও একটি বিষয় উঠে আসছে, অনেকে বলছেন যে এখানে কি ফর্মুলা সিরিয়া অ্যাপ্লাই করতে পারে ভারত। ফর্মুলা সিরিয়াটা কি? ফর্মুলা সিরিয়া হলো যে নির্দিষ্টভাবে সিরিয়াতে যখন তুর্কি অর্থাৎ তুরস্ক এবং আরেকটি বৃহৎ রাষ্ট্র তারা যখন আইসিস জঙ্গি সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে সেখানে ডিপ্লয়মেন্ট করা এবং সেখানে তারা নাশকতা করতে থাকে, তখন মূলত ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবানন এবং গাজার সঙ্গে যুদ্ধ করছিল। কিন্তু ইসরায়েল তাদের জাতীয় স্বার্থের জন্য, আমরা ছবিতে দেখাবো যে আসাদ আল বাসার যখন পালিয়ে যায় সিরিয়া থেকে, সেই সময় ইসরায়েল গোলাম হাইটস বলে একটা অংশ আছে, এটা নির্দিষ্টভাবে সিরিয়ার উত্তর পশ্চিম অংশে, সেই অংশে ইসরায়েলের সেনা প্রবেশ করে এবং তার 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। এটাকে বলা হয় বাফার জোন। ইসরায়েল তার জাতীয় স্বার্থে এই বাফার জোনটা নিজেরা নিয়ে নিয়েছে, নিজেরা ক্রিয়েট করেছে নিজেদেরকে সুরক্ষিত করতে। এখানে বাংলাদেশের অবস্থা একেবারেই তাই, কারণ রাশিয়া যে কায়দায় আসাদ আল বাসারকে তারা উদ্ধার করে নিয়ে যায়, ঠিক একই কায়দায় হাসিনাকে আমরা উদ্ধার করিয়েছিলাম বলে অনেকে মনে করতে পারবেন। বাংলাদেশ জুড়ে বিভিন্ন নাশকতা গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অ্যাক্টিভ। বাংলাদেশ কভাগে বিভাজিত হবে সময় বলবে, এবং তাদের মিস অ্যাডভেঞ্চারের জন্য আমাদের তরফে কোনো বাফার জোন কি ক্রিয়েট করা হবে, সেটা কি চট্টগ্রাম ফেনী ট্র্যাককে কেটে? কারণ বাংলাদেশ ইতিমধ্যে সেনাবাহিনীকে ব্যবহার করে হুমকি দিচ্ছে চিকেন নেক আমরা যখন তখন দখল করব। বাংলাদেশের এই ছোট্ট বামন আকৃতির এই দেশের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত কী করবে? আমাদের রাফায়েল কি কোনো অ্যাক্টিভ মুডে যাবে? এরকম প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠে আসছে। তিথি।